বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে বিশেষ করে গতকাল বিকেলে জাতীয় সংসদে বাংলাদেশের অর্থমন্ত্রী, বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-2027 অর্থ বছরের জাতীয় বাজেট প্রস্তাব করেছেন জাতীয় সংসদে। প্রায় 9,70,000 কোটি টাকার এই বাজেট বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট এবং সরকার এই আগামী অর্থ বছরে প্রায় 6% বেশি প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি একক অঙ্কের নিচে নামিয়ে আনা এবং রাজস্ব আহরণে উল্লেখযোগ্য প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছে। অন্যদিকে অর্থনীতির বাস্তবতা, যেটা আমরা সবাই জানি যে এখনও মূল্যস্ফীতির চাপ রয়েছে, ব্যাংকিং খাতের দুর্বলতা রয়েছে, বিনিয়োগের ধীরগতি, বৈদেশিক খাতের অনিশ্চয়তা এবং কর্মসংস্থান সৃষ্টির চ্যালেঞ্জ রয়েছে। সো এই বাজেট অর্থনীতির নতুন গতি দেবে নাকি এটি মূলত একটি উচ্চাভিলাষী রাজনৈতিক অর্থনৈতিক রূপরেখা? সাধারণ মানুষ, ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং তরুণ প্রজন্মকে কতটা লাভবান হবে এই বাজেট থেকে, এসব প্রশ্ন নিয়েই আমাদের আজকের এই আলোচনা অংশ নেবার জন্য বাংলাদেশ সরকারের সাবেক অর্থ সচিব এবং সাবেক মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, যিনি সোনালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন একসময়। আমার বায়ে রয়েছেন, আমার ডানে রয়েছেন ব্যাংকার হিসেবে অত্যন্ত সুপরিচিত অর্থনীতির বিশ্লেষক শিক্ষক মামুন রশিদ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার মুসলিম চৌধুরী, আপনাকে বিশেষভাবে স্বাগত। আপনি প্রথমবারের মতো তৃতীয় মাত্রায় এবং আপনার কাছ থেকে একটু শুরুতেই বুঝতে চাইব যে এই বাজেটকে যদি এক বাক্যে আমি আপনাকে মূল্যায়ন করতে বলি, আপনি কিভাবে করবেন? সংকট ব্যবস্থাপনার বাজেট নাকি প্রবৃদ্ধি পুনরুদ্ধারের বাজেট? এক কথায় যেহেতু প্রথমে আমি এই তৃতীয় মাত্রাতে আমার এই প্রথমবার আসা, তো এই হিসেবে আমি আপনি আমাকে ইনভাইট করেছেন, এই জন্য আপনার প্রতি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এক কথায় যদি বলি, সংকট উত্তরণের বাজেট এবং অর্থমন্ত্রী মহোদয় বাজেটের প্রথমটাই বলছে রিকভারি অ্যান্ড স্টেবিলাইজেশন, এই হিসাবে এটা আইডেন্টিফাই করেছেন, চিহ্নিত করেছেন। তো এই হিসেবে আসলে সংকট উত্তরণেরই বাজেট, কারণ এই বাজেটের রেস্টোরেশনটা এই মুহূর্তে যেহেতু প্রথমবার, আমার মনে হয় এটা সংকট যে আকারের বাজেট, এটা বাংলাদেশের বর্তমান অর্থনীতির যে সক্ষমতা তার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ বলে মনে হয় আপনার? প্রথমে বলতে হয় যে বাংলাদেশ মানে একটা ডেভেলপিং কান্ট্রি হিসেবে এইটার ইনফ্রাস্ট্রাকচার বোথ সোশ্যাল অ্যান্ড ফিজিক্যাল সব দিক মিলে যে ডেফিসিট আছে, এই হিসাবে কিন্তু এর চেয়ে অনেক বড় বাজেটই কিন্তু প্রয়োজন। কিন্তু যদি আমরা এটা ফাইন্যান্সিংয়ের এবং ইমপ্লিমেন্টেশনের ক্যাপাসিটি এবং ফাইন্যান্সিংয়ের অ্যাবিলিটি ক্যাপাসিটি দুইটা মিলে এটা কিন্তু একটু অ্যাম্বিশিয়াস, এই হিসেবে আমি চিহ্নিত করব। বাজেট সাইজ হিসাবে এটা কিন্তু প্রয়োজনীয়, কিন্তু এটার ফাইন্যান্সিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন ইজ এ বিগ ইস্যু। সো মিস্টার মামুন রশিদ, বাজেটের সবচেয়ে শক্তিশালী এবং দুর্বল দিককে মূল কথা হচ্ছে যে বাজেটটা কেমন হলো বলে আপনার কাছে মনে হয়? ধন্যবাদ। জনাব মুসলিম চৌধুরীকে স্বাগত জানাই। আমি যেটা আগেও বলেছি, যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন আপনার পক্ষ থেকে, যে উনি একাই 100, ওনার সাথে আমার সুযোগ হয়েছে। আমি অত্যন্ত আনন্দিত আজকে। এবং ইফ আই গো থ্রু দ্য মেমোরি লেন, উনি অর্থ সচিব থাকাকালে আমরা অনেকে দুজনে মিলেই এবং ওনার নেতৃত্বে অনেকগুলো নতুন নতুন কাজ করার চেষ্টা করেছি। কিছুটা এগিয়েছিলাম, বেশ কিছু পারিনি, পরে সময় থাকলে বলবো। এবং পরে উনি যখন কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল হলেন, তখনও উনি কিছু যুগান্তকারী কাজে হাত দিয়েছিলেন এবং বেশ কিছু এগিয়েছেনও। সেই ক্ষেত্রে আমরা ক্ষুদ্রভাবে, অত্যন্ত ক্ষুদ্রভাবে কিছুটা মানে কন্ট্রিবিউশন করার চেষ্টা করেছিলাম। এবং আমি আজকে অত্যন্ত শ্রদ্ধা ভরে স্মরণ করছি মরহুম অর্থমন্ত্রী জনাব মুহিতকে। সেই মিস্টার মুহিত একটি কথা সুন্দরভাবে বলতেন যে আমি পারছি না, আমার একটা ওয়েল রিপ্রেজেন্টেশন করবে মিস্টার মুসলিম চৌধুরী। সো এই সুযোগ উনি অনেক জায়গায়, অনেক অনুষ্ঠানে যেখানে আমরা উদ্যোগ নিয়েছিলাম, উনি জনাব মুহিতকেও রিপ্রেজেন্ট করেছেন। আজকে খুবই ভালো লাগছে ওনাকে পেয়ে, আলোচনা করে। এখন আসি বাজেটের কথায়। বাজেটের একটি ভালো দিক কি, এবার আমরা বেশ কিছু জিনিস আগে জেনে গিয়েছিলাম। যেটা সবচেয়ে বেশি আগে জেনেছিলাম, খুব সরলভাবে অর্থমন্ত্রী বলেছেন নতুন সরকার 20 বছর পরে এসেছি, এটা তো আমাদের উচ্চাবিলাস আছেই। আমাদের নির্বাচনী ইশতেহার ইটসেলফ ইজ এ উচ্চাবিলাসী ইশতেহার। সো উই ওয়ান্ট টু গো বিয়ন্ড, যেটা উনি বলেছেন। এবং আমাদের প্রাক বাজেট আলোচনায়, উনি সম্ভবত আপনি ছিলেন না, যে কিক অফ যেটা হয় বাজেটটা, তখন ওনার সহকর্মীদের অনেকেই ছিলেন,
আগের এবং পরের। সো সেই ক্ষেত্রে উনি ওখানেও বলেছেন যে খুব সরলভাবে বলেছেন প্রকল্প বাস্তবায়নের সমস্যা, প্রকল্প প্রাক্কলনের সমস্যা, যেটি ওনার খুব প্রিয় বিষয়। তারপরে হচ্ছে যে কিভাবে জবাবদিহিতে আনবো প্রকল্প বাস্তবায়নের পথে। দ্বিতীয় হচ্ছে গুণগত মান বজায় রেখে বাজেটে যেটাই বরাদ্দ হোক না কেন সেই টাকাটা কিভাবে আমরা ব্যবহার করব। সো এইগুলো তো আমরা মোটামুটি জানা আছে। তারপরে আমাদের যেহেতু সরকারের আয়ের সক্ষমতাটা অনেক দিন যাবতই অনেকের স্ক্যানারের নিচে আছে। তো আজকে প্রথমে প্রশ্ন এসছে, মোটা দাগে যদি প্রশ্ন করা হয়, প্রশ্ন হচ্ছে যে আগে ছিল বাস্তবায়নের সমস্যা মূলত, আপনি যেটা ক্যাপাসিটির কথা বললেন, উনি যেটা বললেন। এখন যেটা বেশি প্রতিবাদও হয়ে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আয়ের উৎস ব্যবস্থাপনা, সরকারের বাজেটের অর্থায়নের ব্যবস্থাপনা। এখন আপনি দেখেছেন যে 7,90,000 কোটি টাকার জায়গায় 9,38,000 কোটি টাকা সরকার বাজেট দিয়েছেন এবং 6,95,000 কোটি টাকা রাজস্ব বাজেট। শুধুমাত্র এনবিআরই করবে 6,04,000 কোটি টাকা, তার কাছ থেকে আশা করা হচ্ছে। এবার আমি কিছু অর্থ মন্ত্রণালয়ের মানে আমি কিছুটা বলবো, আমরা যেহেতু অনেকদিন যাবৎ কাজ করি, ওনাদের সাথে কাজ করেছি, আগেও কাজ করেছি, জিজ্ঞেস করেছিলাম যে বেস্ট অফ দ্য বেস্ট কি হতে পারে। ওনারা অনেকে মনে করেন যে যেহেতু 9 মাসেই প্রায় 1 লক্ষ কোটি টাকা শর্টফল রয়েছে, 10 মাসে 1,04,000 কোটি টাকা বোধহয় শর্টফল। তো সেই ক্ষেত্রে আরও সাধারণত দেখা যায় কি জুন মাসের 15 তারিখের মধ্যে কিছু অগ্রিম কর আদায় হয়, যেটাকে বলে সো অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। এবার অনেক ডাইনামিক হয়ে গেছে আস্তে আস্তে এনবিআর। তো তারা বেশ কিছু কাভার করার চেষ্টা করে। তো 5,50,000 কোটি টাকা যে বাজেট এনবিআরের, সেই মধ্যে তারা মনে করছেন অর্থ বিভাগ এবং অর্থ মন্ত্রণালয়ের সাথে যারা সম্পৃক্ত সব কিছু টেনে শেষ পর্যন্ত হয়তো 5 লাখ কোটি টাকার জায়গায় নেওয়া যাবে। তো 5 লাখ কোটি টাকাকে 6,04,000 কোটি টাকায় নেওয়া সেটা বেশ কঠিন হবে। সেই ক্ষেত্রে ওনারা আমাকে বললেন অপশন বি হচ্ছে মানে নন এনবিআর সঞ্জাত যেটা আয়টা সরকারের প্রাক্কলনটা, সেইটাও আপনি জানেন এটা খুব বেশি না। হ্যাঁ, কিন্তু যদিও এবার আমি বক্তৃতায় দেখলাম বেশ, এবং ফিনান্স বিলটা পড়লাম গতকালকে একটুখানি, দেখলাম যে নতুন নতুন কিছু খাত বের করার চেষ্টা করেছেন, যানবাহন কর, স্টাম্প ডিউটি, এগুলা রেজিস্ট্রেশন প্রসেস। সো ওইটার উপর একটু জোর দিতে হবে। আর ব্যয়ের ক্ষেত্রে তো উনি আমার থেকে ভালো জানেন এবং আর সুন্দর বলবেন আমি নিশ্চিত, যে আমরা কিছু কিছু ফালাসি আছে আমাদের। আমি মুসলিম চৌধুরীর সাথে অনেক দিন আলোচনা করেছি। ওনার পিডিসেসার ডক্টর মোহাম্মদ তারেক অত্যন্ত ভালো অর্থ সচিব ছিলেন, তার আগে মিস্টার জাকির আহমেদ খান, এবং আমরা ওনারা যাকে গুরু বলেন, যার পথ মারিয়ে যেতে চেয়েছেন ওনারা ওনাদের পেশা জীবনে, ডক্টর আকবর আলী খান, সকলের সাথে একটু একটু কাজ করেছি, সিদ্দিকুর রহমান চৌধুরী। সো সেটা দেখেছি যে অনেক সময় ওনারা হেসে হেসে বলতেন, আপনারা তো বক্তৃতায় বলেন সামাজিক খাতে বাজেট বাড়ানো, আমি তো বাড়াতে চাই। আমি তো আমি লেখাপড়ার সময় শিক্ষকদের দেখেছি, ইউনিভার্সিটি দেখেছি, ওনারই উক্তি তুলে ধরছি। কিন্তু তারা তো শিক্ষা ফেসিলিটিস ডিপার্টমেন্ট মোস্ট করাপ্ট ডিপার্টমেন্ট। টাকা ব্যয় করলে পরে আমাকে জবাবদিহি করতে হবে, আমি কেন টাকা দিব? ওরা যে টাকা ছাড় করাতে আসে, ওরা স্কুলের কাজ শুরু না করেই, কলেজের কাজ শুরু না করেই শিক্ষা সচিব হয়তো ওনাকে ফোন করলেন, করে পুরো টাকাটা নিয়ে নিতে চায়। ওইটার ব্যবস্থাপনা থেকে টাকা পয়সা কিভাবে লেনদেন হবে। স্বাস্থ্য বিরাট একটি বিভাগ, সুস্থ জাতি না হলে কিভাবে হবে এই জাতি। স্বাস্থ্য একদিকে যেমন দুর্নীতির একটা অবগাহন চলে ওখানে, আরেকটু হচ্ছে আমাকে উনি নিজেই কয়েকবার বলেছেন স্বাস্থ্য বিভাগে তো টাকা ফেরত দিয়ে দেয়, আমাকে টাকা ফেরত পেয়ে যায়, আমি টাকা ব্যবহার করতে পারে না। সো এই যে প্রকল্প, যেটা জনাব আমির হোসেন মাহমুদ চৌধুরী বলেছেন, গুণগত প্রকল্প গ্রহণ, প্রকল্প ব্যবস্থাপনা, প্রকল্প বাস্তবায়ন, এবং প্রকল্প বাস্তবায়নের পরেও প্রকল্পের যে ফলাফল কি হলো, উপকারভোগী জনগোষ্ঠীর উপরে তার প্রভাব কি। এই প্রকল্প যেহেতু ওনারা আমরা নতুনভাবে মানে বাজেট গ্রামারে রোল আউট প্ল্যান ইদানিংকালে এসছে কয়েক বছর যাবৎ, মিড টার্ম বাজেটারি ফ্রেমওয়ার্ক, যে প্রকল্পগুলোকে আবার নতুন বাজেটে নিয়ে যাওয়া,
সেই সময় একটা অডিট করা। তো এই ক্ষেত্রে তো আমরা অনেক কিছু সরকারের ব্যয় অডিট করতে পারি না। আমি ওনাকেই কোট করে বলছি, ওনার কাছে যখন মিস্টার মোহিত যখন বললেন যে আমরা 10,000 কোটি টাকার উপরে, এটা আমি বলেছিলাম যদি ভুল না করে থাকি, 10,000 কোটি টাকার উপরে যে সরকারি প্রতিষ্ঠান ব্যয় করে থাকে তাদের অডিটগুলোকে হালনাগাদ করা এবং পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি অন পাবলিক এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট তাকে শক্তিশালী করা এবং শত শত অডিট আপত্তি আছে। এটা উনি পরে যখন কম্পিউটার অডিটর জেনারেল ছিলাম তখন আলোচনা করেছিলাম আমরা, যে শত শত অডিট আপত্তি সেগুলো নিষ্পন্ন করা, তাহলে বোঝা যাবে একটা জবাবদিহিতামূলক পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টকে আনয়ন করা। সেই ক্ষেত্রে উনি আমাকে নিজে নিয়ে গিয়েছিলেন, নিজে ফিজিক্যালি ওনার অত্যন্ত স্নেহভাজন কিংবা ওনার বন্ধু হয়তো তৎকালীন জ্বালানি সচিবকে বিপিসি এবং পেট্রো বাংলার অডিটটা আমরা শুরু করতে পারি কিনা, আপনার বোধহয় মনে আছে স্যার। সো তখন নিজে কিন্তু নিয়ে গেছিলেন উনি আমাকে, ওই দোতলার একটা রাস্তা আছে মিনিস্ট্রির মধ্যে। সো কিন্তু ওই যে তৎকালীন জ্বালানি মন্ত্রী ওনার সম্ভবত সহকর্মী তো অবশ্যই ওনার বন্ধুও বটে বোধহয়, মনে আমার যদ্দূর মনে পড়ছে। সো তখন উনি বললেন না, এখন তো আইন হয় নাই, আমার তো প্রোটোকল নাই, আমি তো বিগ ফোরকে অডিট করাতে পারবো না। তখন আমি আর উনি কিন্তু অনেক দুঃখ পেয়েছিলাম। আমার থেকে বেশি দুঃখ পেয়েছিলেন উনি, যে উনি এত আশা করে এত কিছু মিস্টার মোহিত পাবলিকলি। সো আমাদের এই যে পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে এই সমস্যাগুলোর জন্য আমরা অনেকটা রেসপন্সিবল ওয়ে অফ বাজেটারি ম্যানেজমেন্টকে চালু করতে পারি নাই। তারপরও আমি এই দুইটা কথা না বললেই নয় ওনার প্রতি জাস্টিস করার জন্য। একটা হচ্ছে যে অর্থ মন্ত্রণালয়ে আইবাস প্লাস প্লাস প্রকল্প, যেটা পরে উনি আরও বিস্তৃত করেছেন, সামগ্রিক পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টকে আরও অ্যাকাউন্টেবল করার জন্য। এমনকি পরবর্তীকালে যে সোশ্যাল সেফটি নেটের আন্ডারে উপকারভোগীদের কাছে টাকাটা পৌঁছানো হচ্ছে কিনা এবং উপকারভোগীদের তাদের বক্তব্য কিংবা রেসপন্সটা কি, সেটাকে কেন্দ্র করে ওনারা অনেকগুলা কাজ করেছেন। ওনারা আরও কিছু কাজ শুরু করেছিলেন। আপনারা জানেন স্বাস্থ্য বাজেটের একটা বিরাট বিষয় হচ্ছে আমাদের দেশে যে বিশেষ বিশেষ রোগে আক্রান্ত হয়ে প্রতি বছর 60 থেকে 70 লক্ষ লোক দারিদ্র্য সীমার নিচে চলে যায়। এটা নিয়ে ওনার সাথে আমার অনেক আলোচনা হয়েছিল, ওনার প্রিডেসেসরের সাথে আলোচনা হয়েছিল স্বাস্থ্য বীমা। আপনার মনে আছে যে মোহিত পাইলট প্রকল্প চালু করেছিলেন টাঙ্গাইলে, আমি যদি ভুল না করে থাকি। এগুলো কিন্তু আমরা কন্টিনিউ করতে পারলাম না। তবে আরেকটা জিনিস শিক্ষা খাতের কথা আপনি বললেন, যথার্থই আমরা উনি যখন অর্থ সচিব ছিলেন আমরা প্রত্যেকটা বাজেট প্রাক বাজেট আলোচনাকালে মিস্টার মোহিত খুব সিরিয়াসলি নোট নিতেন যে আমাদের শিক্ষার গুণগত মান বজায় রাখার জন্য ন্যাশনাল অ্যাক্রিডিটেশন কাউন্সিল কোন ইউনিভার্সিটি কী পড়াচ্ছে, কে ভালো পড়াচ্ছে, কে খারাপ পড়াচ্ছে, কার শিক্ষকদের বিচার হওয়া উচিত, এটা আমরা পারলাম না কিছু করতে। সো আমাদের সাফল্য যেমন চেষ্টা করেছিলেন ওনারা, অনেকটা ফিনান্স ডিভিশন তো এত সুন্দর ওনারা কয়েক বছর চালিয়েছেন ওনারা কয়েকজন, যে অন্য কোনো মন্ত্রণালয়ে কোনো ভালো অফিসার আছে ওনারা জানলেই কি করতেন, একটা রিকুইজিট দিয়ে নিয়ে আসতেন, আমাদেরকে জিজ্ঞেস করতেন এই যে আপনি কোত্থেকে আসলেন। আমি বললাম স্যার আমি তো গেছিলাম কৃষি মন্ত্রণালয়, কার সাথে, এডিশনাল সেক্রেটারি, কে এটা? আমি বললাম স্যার খুবই ভালো একটা ডেপুটি সেক্রেটারি পেলাম, বলে নাম বলেন। আমি বলি নাম তো মনে আসতেছে না। বলে ঠিক আছে পরে আপনি সাকিব কিংবা কারো ওনার সাথে সহযোগী দেন, নাম মনে নেই এখন আমার অনেকেরই, নাম বলবেন নিয়ে আসবো। সো এই যে চেষ্টাটা, তো এগুলো ভালো দিক। আমাদের অর্থ মন্ত্রণালয় প্রচণ্ড চেষ্টা করছে, এনবিআরও চেষ্টা করছে, কিন্তু আমরা কেন জানি রাজনৈতিক হস্তক্ষেপের কারণে হোক কিংবা রাজনীতিবিদদের আমরা ফিলোসফিক্যালি সম্পৃক্ত করতে পারি না বাজেট প্রসেসের সাথে, বিশেষ করে ইমপ্লিমেন্টেশন প্রসেসের সাথে, সেই জন্য হয়তো আমরা বারবার হোঁচট খাচ্ছি, বারবার আকাঙ্ক্ষিত ফলাফল আনতে পারছি না। মিস্টার মুসলিম চৌধুরী, এই যে 9,38,000 কোটি টাকার বাজেট এবং আপনি বলছিলেন যে এর চেয়ে তো বড় বাজেটও হতে পারে, সেটা সমস্যা নয়, সমস্যা হচ্ছে এর বাস্তবায়ন অর্থ থেকে আসবে। আমি জাস্ট দুটো জিনিস আপনার কাছ থেকে বুঝতে চাই যে বর্তমান বাস্তবতা একটা সরকার যে প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছে সেটা কতটা অর্জনযোগ্য এবং রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সেটাই বা কতটা বাস্তবসম্মত। হ্যাঁ, প্রথমে ধন্যবাদ জানাচ্ছি মামুন ভাইকে ফর সেইং অল দি গুড থিংস অ্যাবাউট, এবং অনেক কিছু পুরনো যেগুলো আমাদের ঐতিহাসিকভাবে আমরা বিভিন্ন আপনি যখন বলছিলেন তখন অনেক কিছু আমার
রিফ্লেকশনে আপনাকে ধরিয়ে দিচ্ছিলাম স্যার। হ্যাঁ, তো যাই হোক ধন্যবাদ আপনাকে। আসলেই আপনি যদি হিস্ট্রিক্যালি দেখেন যে আমাদের রেভিনিউ টার্গেটগুলা বটম আপ না, এটা জেনারেলি আমরা বাজেট সাইজটাকে ঠিক করে তারপর আমরা ওইটার ডেফিসিটটাকে ধরেন সার্টেন পার্সেন্টেজ অফ জিডিপি ধরে 3% or 4%, দেন রেভিনিউটাকে আমরা ডিসাইড করি ট্যাক্স রেভিনিউ কত, দেন এনবিআর উপর কিছুটা ইম্পোজিশনের মতোই হয়। কিন্তু ইকোনমির এবং এটা সক্ষমতা, অ্যাট দ্য সেম টাইম আমাদের এনবিআরের সক্ষমতা, তার ক্যাপাসিটি, আর স্পেশালি ম্যানুয়াল প্রসেসের মধ্যে যে ডেফিসিয়েন্সিগুলো আছে এগুলো কনসিডারেশনে নিয়ে যে একটা টোটাল একটা পর্যালোচনা করে যে বাজেট, রেভিনিউ বাজেটটা বা ট্যাক্সের বাজেটটা ডিসাইড করা, এটা হিস্ট্রিক্যালি আমাদের হয়নি, এটা আমাদের স্বীকার করতেই হবে। আরেকটা ইস্যু হলো গিয়ে আপনি যদি দেখেন, আপনি ইন্ডিয়াতে দেখেন বা আমাদেরও আমার মনে হয় পাকিস্তান আমাদের দিকে, যে ফিসক্যাল মেজারের জন্য একটা স্টেটমেন্ট তৈরি করা হতো, এটা মেমোরেন্ডাম অফ impact on revenue due to the provision of furnished bill. এটার জন্য একটা মেমোরেন্ডাম তৈরি করতে গিয়ে, এক্সারসাইজ করতে গিয়ে, ফিসক্যালে কোথায় কত ট্যাক্স করলে ইকুইটি কনটেক্সট এবং রেভিনিউ গ্রোথ কনটেক্সটে টোটাল এটা প্রত্যেকটা এলিমেন্টসকে আইডেন্টিফাই করে এবং তার রেভিনিউ কত আসবে এবং তার এগ্রিগেট করে দেন এটা ফিট করা হতো ফাইন্যান্সে, মানে বাজেটিং। কিন্তু এটা অনেক দিন ধরে আমরা এটা উল্টা পথে আমরা আছি। প্রথমে আমরা ডিসাইড করি আমার বাজেট সাইজটা কত, এক্সপেন্ডিচার সাইজ, এবং এটার উপর বেসিস করে আমার রেভিনিউ কত আমার নিড আছে, এটাই আমরা এনবিআরকে ইম্পোজ করি। তার ক্যাপাসিটি আর স্পেশালি আমাদের ডিজিটাইজেশনের স্টেটাস এগুলো কনসিডারেশনে না নিয়ে করা হয়। তো এইটার কারণে আপনি দেখবেন যে কোনো বছরই আপনি টার্গেট যেটা দেওয়া হচ্ছে এটা অলমোস্ট 20%, 25% এটা অ্যাচিভ করা যাচ্ছে না। তো ঐতিহাসিকভাবে এটা যদি দেখি তাহলে এইবারের টার্গেটটাও এটা অ্যাম্বিশাস, কারণ এনবিআরের মধ্যে ওই ক্যাপাসিটি নাই, কাভারেজ নাই, তারপরে আমাদের ট্যাক্স পেজটা বাড়ানোর জন্য যেই আমাদের দরকার, এফোর্ট দরকার, ওই এফোর্ট দেওয়ার নতুন কর এবং শুল্ক কাঠামো যেটা, সেটা কতটা প্রভাব ফেলবে ব্যবসা বাণিজ্য? না, নতুন কর কাঠামো যেটা, এটা তো আসলেই মোর, যেহেতু এটা সরকারের কিছু ইলেকশন ম্যানিফেস্টো আছে এবং ইকোনমির মধ্যে একটা কি বলবো কিছুটা অস্থিরতা আছে, ওইটাকে কাভার করার জন্য আসলে ট্যাক্সের যত রেভিনিউ গ্রোথের দিকে নজর দেওয়া হয় তার চেয়ে কনসেশনটাই কিন্তু বেশি, অনেক জায়গায় রিবেট দেওয়া হচ্ছে এবং এটা দরকারও আছে। এবং নতুন সরকারের ম্যানিফেস্টোর সাথে সঙ্গতি রেখেই এটা করা হয়েছে। কাজে ট্যাক্স মেজারের মধ্যে আসলেই ইকোনমির বিভিন্ন সেকশন অফ পিপলকে রিলিফ দেওয়ার একটা প্রবণতা এখানে দেখা গেছে, ইটস এ গুড সাইন। কিন্তু রেভিনিউ টার্গেট যেটা করা হয়েছে এবারেও যদি দেখেন 1 লক্ষ কোটি টাকা ডেফিসিট থাকবে, ওই হিসেবে আপনি যদি হিসাব করেন তাহলে এবার রেভিনিউ টার্গেট কিন্তু এমনি ফ্রম দি বাজেট টু বাজেট যদি ধরেন তাহলে অলমোস্ট 17-18% ইয়ে, কিন্তু যদি অ্যাকচুয়াল অ্যাচিভমেন্টের সাথে কম্পেয়ার করেন 45%-এর মতো। তো কাজেই এটা একটু খুবই চ্যালেঞ্জিং হবে। আর প্রবৃদ্ধি অর্জনের জন্য প্রবৃদ্ধির ক্ষেত্রেও আসলেই আপনার প্রবৃদ্ধির এখন ইকোনমিতে আসলে একটা শেটার্ড একটা ভঙ্গুর ইকোনমিতে আমরা আছি। বিভিন্ন ম্যাক্রো ইকোনমিক বিভিন্ন ইন্ডিকেটরও আমরা যেটা মানে ইকোনমির স্থিতিশীলতা কনটেক্সটে কিন্তু আমাদের সব ভেরিয়েবলসগুলো কিন্তু খুব কোহেসিভলি কাজ করছে না। এই অর্থে আমার মনে হয় যে গ্রোথ যে 6.5% পারহ্যাপস ধরা হচ্ছে 6.5%, কাজে এইবার তো হয়তো 4% অ্যারাউন্ড হবে। হ্যাঁ, তো এই হিসেবে এটা একটু খুব চ্যালেঞ্জিং হবে। আমি আবার যদি করের প্রসঙ্গে যাই, যে আপনার কি মনে হয় যে করের আওতা বাড়ানো এবং কর আদায় যে স্বচ্ছতা নিশ্চিত করবার বিষয়ে আসলে সবচেয়ে বড় বাধাটা কোথায় হলো? বড় বাধা হলো গিয়ে একটাই কথা, মানে এখন অটোমেশন ইজ দি সলিউশন, ডিজিটালাইজেশন। এবং ডিজিটালাইজেশন কিন্তু এনবিআর কেন্দ্রিক হলে হবে না, এটা কিন্তু অল ট্রানজ্যাকশনস এই অটোমেটেড এনভায়রনমেন্টে নিতে হবে। এবং এটা ইন্টারঅপারেবল সিস্টেমে আপনি ব্যাংক বলেন বা বিভিন্ন এরিয়াতে যে ট্রানজ্যাকশনগুলো হয়, এই ট্রানজ্যাকশনগুলো কিন্তু ইন্টারঅপারেবল একটা প্ল্যাটফর্মে ইন্টিগ্রেটেড প্রসেসে আসতে হবে। আর এনবিআরের ডিজিটালাইজেশন ইস্যু তো আছেই, তবে কিছু গুড সাইন আছে। এনবিআরের যেমন রিটার্নটা একটা ভালো উদ্যোগ,
এবং এই বছর দেখা যাচ্ছে ইভ্যাট রিটার্ন করবে। তো এগুলো কিন্তু একটু বিট বাই বিট আগাচ্ছে, কিন্তু এটা আরও একটু এক্সপেডাইট করতে হবে। যদি এইটা একটা সমস্যা, আর একটা এনবিআর এর মধ্যে যে ক্যাপাসিটি ইন টার্মস অফ হিউম্যান রিসোর্সেস ডিপ্লয়মেন্টও ক্যাপাসিটি ইমপ্রুভমেন্টের ব্যাপার আছে। ওইটাও এটা একটা কি একটা যে কম্প্রিহেন্সিভলি একটা টিম স্পিরিট হিসেবে কাজ করা, ওইখানেও একটু বিভিন্ন কারণে ওই যে আপনার পলিসি অ্যান্ড ইমপ্লিমেন্টেশন ডিভিশনের যে সেপারেশনের ইস্যুটা আসলো, তখন কিন্তু একটু এনবিআর মধ্যে যে অস্থিরতাগুলো ছিল ওইটার ইম্প্যাক্ট কিন্তু এখনও মানে রয়ে গেছে, এবং এটাও আমার মনে হয় ক্যাপাসিটি ইস্যুটা আছে আর কি। মামুনুর রশীদ, বাজেটের অনেক কঠিন কঠিন দিক আছে, অনেক স্ট্রাকচারাল দিক আছে, বাট সাধারণ মানুষ দেখে যে তার জন্য এটা কতটা স্বস্তি বয়ে আনলো। আমাদের এখনও ইনফ্লেশন বা মূল্যস্ফীতি একটা বড় উদ্বেগের বিষয় সাধারণভাবে মানুষের মধ্যে। সো এই বাজেট আপনার কাছে কি মনে হয় যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কোনো কার্যকর রোডম্যাপ আছে কিনা, মধ্যবিত্ত শ্রেণী বাজেটে স্বস্তি পাচ্ছে কিনা, নিম্ন আয়ের মানুষ তার জীবনযাত্রার যে ব্যয় সেটা কমাতে পারবে কিনা, বা আয়ের সঙ্গে ব্যয়টাকে সামঞ্জস্যপূর্ণ করতে পারবে কিনা? যদি আপনি ধরেন রঘুরাম রাজন যখন আরবিআইয়ের গভর্নরের পদ ছেড়ে আবার বুথ স্কুলে ফেরত গেলেন, উনি একটা বই লিখলেন। সেটা হচ্ছে যে বটম অফ দ্য পিরামিড কিংবা নিম্ন মধ্যবিত্ত যারা নাকি অর্থনীতির চালিকা শক্তি, ওনারা বারবার বলেছেন তাদের হাতে একটু বেশি টাকা দিতে, কারণ তারাই এই যে এখন যে বিভিন্ন অর্থনীতিতে চীন, ইন্দোনেশিয়া, আমাদের এশিয়ার মধ্যে, ওইদিকে ব্রাজিল, মেক্সিকো, তারপরে আফ্রিকা, নাইজেরিয়া, কেনিয়া, ইথিওপিয়া, এই সমস্ত দেশগুলোতে যে তারা মনে করছেন গবেষণার মাধ্যমে যে মধ্যবিত্তরাই অর্থনীতির মূল চালিকা শক্তি। তারাই নতুন একটা জিনিসকে স্পন্সর করে, নতুন আইডিয়াকে স্পন্সর করে, আইডিয়া সঞ্চাত কমোডিটিকে স্পন্সর করে, এমনকি কনজুমারিজমকে বাঁচিয়ে রাখে। এবং বিভিন্ন আলোচনায় কিন্তু ইদানিংকালে উঠে এসেছে, স্পেশালি বস্টন কনসাল্টিং গ্রুপের আলোচনায়, অন্যরা যারা এইচএসবিসির আলোচনায়, পিডাব্লিউসির আলোচনায় বিভিন্ন যে রিপোর্টগুলো করছে, তারা ভবিষ্যৎমুখী যে বাংলাদেশে কিন্তু শত সমস্যা সত্ত্বেও একটা মধ্যবিত্ত শ্রেণী স্টেডিলি গ্রো করছে। এবং এই কারণেই বিভিন্ন যারা বাংলাদেশ নিয়ে ভাবেন অর্থনীতিবিদরা, অন্য অর্থনীতিবিদরা, তারা বলেন নিম্ন মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত কীভাবে মধ্যবিত্ত হচ্ছে, মধ্যবিত্ত কীভাবে উচ্চ মধ্যবিত্ত হবে, সেই প্রক্রিয়াটাকে যতটুক পারে সরকারের উচিত অবারিত করা। এই অবারিত করার প্রতিফলন কোথায়? প্রতিফলন হচ্ছে হাতে একটু বেশি টাকা। এইটা কিন্তু আমরা পারছি না। কেন পারছি না? আমাদেরকে মিস্টার সাইফুর রহমান, ওনার নিঃসন্দেহে মনে আছে, উনি যখন মানে প্রথম দিকে আমাদেরকে খুব চাপে রাখতেন উনি, যে কাকে লোন দাও? দর্জিওয়ালাদেরকে, মানে গার্মেন্টসদেরকে। উনি খুবই এটাকে সাস্টেন করতেন না। পরবর্তীকালে মিসেস খালেদা জিয়ার কারণে হয়তো উনি একটা জায়গায় এসে স্টেবিলাইজ করেছিল ওনার আইডিয়াটা। তো উনি একটা মারাত্মক ভালো আইডিয়া করছিলেন, যেটাকে আমরা বলি ট্যাক্স প্ল্যানিং, পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট আর্কিটেকচারে। যে উনি চেয়েছিলেন আস্তে আস্তে যখন বাংলাদেশের তৈরি পোশাক শিল্প নিজের পায়ে দাঁড়াবে, ট্যাক্সটা আস্তে আস্তে বাড়বে। আমি ব্র্যাকেট দিতে থাকবো, ব্র্যাক দিব, ইনসেন্টিভ দিব। সেটা কিন্তু মাঝপথে অন্যান্য অর্থমন্ত্রীরা টিকিয়ে রাখতে পারলেন না। তো এই যে পুঁজি গঠনের প্রক্রিয়া, জাতীয় পুঁজির সংবর্ধন, আমি তো ধরেন দুইটা প্রবলেম। আজকে যদি আপনি বিশ্ব অর্থনৈতিক উন্নয়নের ইতিহাস পড়েন, যেটা আমাদেরকে পড়ানো হয়েছিল হিস্ট্রি অফ ইকোনমিক থট অর্থনীতিতে, সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে দুইটা পথে আগায়। একটা হচ্ছে ইদানিংকালের ইতিহাস যদি আমরা পড়ি, প্রাইভেট সেক্টর ক্যাপিটাল গ্রোথকে অবারিত করা, প্রাইভেট সেক্টরকে ড্রাইভিং সিটে নিয়ে আসা, যেটা মিস্টার সাইফুর রহমান, মিসেস খালেদা জিয়া শুরু করে শেষ পর্যন্ত একটা জায়গায় এনেছি আমরা। প্রাইভেট সেক্টর এখন সত্যিকার অর্থেই চালকের সিটে আছে। আর দ্বিতীয়টা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্রোথ ক্যাপিটাল, যে আমরা যে মানে ফিনান্সিয়াল টাইমস অফ লন্ডন তার এডিটর যে ব্রিক্সের পরে নেক্সট 11 কান্ট্রির লিস্ট তৈরি করলেন, সেখানে প্রধান পরিধানযোগ্য বিষয় হচ্ছে ওই সমস্ত কান্ট্রিগুলার অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় অর্থনীতিকে কতটুকু ওপেন করতে পেরেছে, অর্থনীতিকে কতটুকু রেসপন্সিবলভাবে গ্রো করতে পেরেছে,
এমনকি প্রাইভেট সেক্টরকে কতটুকু রেসপন্সিবলভাবে গ্রো করতে পেরেছে, যাতে করে ইন্টারন্যাশনাল ক্যাপিটাল এসে ন্যাশনাল ক্যাপিটাল গড়ার ক্ষেত্রে একটা একটা সংযোজন, মানে একটা ব্রিজ তৈরি করতে পারে। তো এইটার ক্ষেত্রে আমরা ইদানিংকালে দেখেছি আমাদের কান্ট্রি রিস্ক ডাউন হয়েছে বিভিন্ন কারণে, সরকারের পলিসি অ্যাম্বিগুইটির কারণে, এমনকি বিগত সরকারের সময় কিছু শেষ দিকে এসে পলিসি প্যারালাইসিস হয়েছিল, মানে কেউ জানে না, কোনো পলিসি কাজ করছে না, হোয়াট এভার ইজ বিং ব্রট আপ টু দ্য টেবিল কাজ করছে না। সো এটার ইম্প্যাক্ট অ্যানালাইসিসও চিন্তা করতে না হয়তো কেউ, সব কিছু রাজনৈতিক মানে ব্যাখ্যা থেকে বিশ্লেষিত হতো কিংবা রাজনৈতিক স্বার্থ বিবেচনায় বিশ্লেষিত হতো, যার কারণে আস্তে আস্তে কিন্তু বাংলাদেশে ইন্টারন্যাশনাল ক্যাপিটাল স্থায়ী হয়ে গেছে গেল 4 বছরে। এটা এফডিআই বলেন, এইটা ধরেন অন্যভাবে ব্রিজিং ফাইন্যান্স হোক, কিংবা ধরেন আনরেমিটেড প্রফিট হোক, 1-2 বছর ছাড়া আমরা দেখেছি খুবই ঝঞ্ঝা বিক্ষুব্ধ। সো এখন ইন্টারন্যাশনাল ক্যাপিটাল যদি আপনাকে ঢুকাতে হয় কোনো দেশে, সেই দেশ সুশাসন নিশ্চিত করা, অভ্যন্তরীণ সুশাসন নিশ্চিত করা, পাবলিক সার্ভিসের জবাবদিহিতা আনা, সে কীভাবে জনগণের অর্থ ব্যবহার করছে সেগুলা করা, এগুলা না করতে পারলে, যেমন আপনি দেখেছেন আমরা একদিকে তো আমাদের কর আদায় হয় না, এটা মাননীয় মুসলিম চৌধুরী যথার্থ বলেছেন। আরেকটা জিনিস আমরা দেখেছি, মানে এনবিআর চেয়ারম্যানদের সামনে বসে আছি বিভিন্ন কাজে, মহামান্য রাষ্ট্রপতি ফোন করেছেন ওনার এলাকার কারো কর অবকাশের জন্য। সো আমাকে এক এনবিআর চেয়ারম্যান বলেছিলেন আমার ঘরে কয়টা মাথা, মহামান্য রাষ্ট্রপতি আমাকে ফোন করেছেন, আমি কর অবকাশ দেব না। তো বিভিন্ন মানে যেটাকে বলে কনফ্লিক্টিং পলিসি গাইডলাইন, আসলে পলিসি ইনএফেক্টিভনেসের জন্ম নেয়। এই কারণে বাংলাদেশে যদি সিস্টেম নেই, সরকার যদি রাজনৈতিকভাবে শক্তিশালী এবং জ্ঞানত সক্ষম না হয়, দুইটা জিনিস, জ্ঞানত সক্ষম না হয় এবং অমর্ত্য সেনের ভাষায় বলতে হয় যে চিন্তার স্বাধীনতা। আমাদের যখন অর্থ সচিবরা উনি ছিলেন, উনি জানবেন আমার থেকে অনেক ভালো, একটা কাঠামো তৈরি করেন সহকর্মীদের নিয়ে কিংবা এনবিআরকে নিয়ে, আলটিমেটলি যোদ্ধারাত করতে হয় অর্থ বিভাগকেই। সেই ক্ষেত্রে যখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যান, ওনাকে যদি প্রচুর পিছু হটতে হয়, একটা হচ্ছে রাজনৈতিক স্বার্থ হাসিল হলো, উনি রাজনৈতিক স্বার্থের কাছে হেরে গেলেন যতটুকু চিন্তা করেছিলেন, আর দ্বিতীয় জিনিসটা কি হচ্ছে, সেটা হচ্ছে একটা জগা খিচুড়ির বাজেট হয়ে যায়। শেষ মুহূর্তে যদি কোনো কিছু বাদ দিতে হয়, কোনো কিছু ঢুকাতে হয়, এটা কিন্তু আসলে উনি অ্যাকাউন্টিংয়ের ছাত্র আমি জানি, আসলে উপরিভাবে অ্যাকাউন্টিংটা মিলানো হলেও এটাকে আমরা হাস্যাস্পদভাবে বলতাম, তাচ্ছিল্য করে বলতাম চাইনিজ অ্যাকাউন্টিং, যে কোনো মূল্যে মিলিয়ে দাও। এটা তো আসলে প্রপার ব্যালেন্স শিটের অ্যাকাউন্টিং না। তো এই কারণে বিভিন্ন অ্যাডোকিজমের জন্য আমাদের বাজেট প্রণয়ন এবং বাস্তবায়নের কার্যকরণ সাইডে অনেকটা মানে ফলাফল আনতে ব্যর্থ হয়েছে। আমি ব্যর্থ বলবো না, ফলাফল আনতে ব্যর্থ হয়েছে। মুসলিম চৌধুরী, আমরা দেখছি যে বাজেটে ঘাটতি মেটাবার জন্য সরকার একটা ঋণ নির্ভরতার উপরে আছে এবং কৌশলটাও সেরকমই মোটামুটি। এটা আসলে দীর্ঘমেয়াদে টেকসই কিনা এটা একটু বুঝতে চাই আপনার কাছে। এবং আমরা দেখছি যে উন্নয়ন প্রকল্পে ব্যয় বাড়ানো হয়েছে, কিন্তু আপনার একেবারে সূচনা বক্তব্যের মধ্যে এটা একটা ইঙ্গিত ছিল যে এটা বাস্তবায়নের আসলে সক্ষমতাটা একটা বড় প্রশ্ন এবং সেটা আসলে প্রধান চ্যালেঞ্জও বটে। আচ্ছা, এটা আসলে না বোরিং, মানে ডেভেলপিং কান্ট্রিতে ডেফিসিট বাজেট হবে এটা স্বতঃসিদ্ধ এবং এটা দরকার। কারণ এমনি আপনি যদি মেটাফরিক্যালি বলেন, আপনার যে কৃষ্টকায়ের শরীরে আপনার খাওয়া দিলে এটা দেখা যায়, এটা গ্রোথ রেটটা অনেক হাই, কিন্তু একটু মোটাসোটা হলে এটাতে আপনি যদি খাওয়া দেন তাহলে আপনি ওইটা গ্রোথটা ওইভাবে অত পার্সেন্টেজ হয় না। এবং এই কারণে আপনি ডেভেলপ কান্ট্রিগুলো যখন 2% গ্রোথ হয় তখন তারা দস্তুর মতো এটা সেলিব্রেট করে, আর আমাদের মতো দেশে এটা 7%, 8%ও আমরা 7%ও হয়েছে। তো এই কারণে আপনার এই বরিং করতে হবে এটা সদস্য, কিন্তু বরিংটার আপনি ম্যাক্রো ইকোনমিতে আপনার কিন্তু প্লেয়ার দুটা, একটা হলো পাবলিক সেক্টর, একটা হলো প্রাইভেট সেক্টর। আপনি যদি দেখেন ইন দ্য কনটেক্সট অফ এমপ্লয়মেন্ট, ইন দ্য কনটেক্সট অফ কন্ট্রিবিউশন টু জিডিপি, পাবলিক সেক্টরের চেয়ে প্রাইভেট সেক্টরে কিন্তু কন্ট্রিবিউশন ইজ সিগনিফিকেন্টলি হাই এবং তার ইনভেস্টমেন্টও অনেক বেশি।
যেমন আপনি যদি বলেন ইনভেস্টমেন্ট যদি 27% অফ জিডিপি বলেন, তার মধ্যে 22% হলে গিয়ে বা 21% হলে গিয়ে প্রাইভেট সেক্টর, আর বাকিটা হলো পাবলিক সেক্টর। কাজে পাবলিক সেক্টর 7% তার ইনভেস্টমেন্টের এই যে প্রয়োজনে সে যে বোরিং রিকোয়ারমেন্টটা, বোরিং তো আসবে এক্সিস্টিং মানি থেকে, মানি সাপ্লাই যা আছে তার থেকে আপনি বড় করবেন। এই দুইটা কম্পিটিং প্লেয়ারের মধ্যে পাবলিক সেক্টর যদি বোরিং সাইজটা বড় করে ফেলে, তাহলে অটোমেটিক্যালি একটা কমন সেন্সই বলে টোটাল কিটি থেকে যদি পাবলিক সেক্টর বোরিংটা বেশি নিয়ে নেয়, তাহলে প্রাইভেট সেক্টরের বোরিং কস্টও বাড়বে, তার অ্যাক্সেস টু ফাইন্যান্স রেস্ট্রিক্টেড হয়ে যাবে। তো রেস্ট্রিক্টেড কনসিকুয়েন্স কী হবে? প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট গ্রোথ কমে যাবে। এবং যার কারণে কিন্তু এমপ্লয়মেন্টের ক্ষেত্রেও আপনি দেখেন পাবলিক সেক্টরে এমপ্লয়মেন্ট কত, 12 লাখ 14 লাখ এমপ্লয়মেন্ট, আর টোটাল আপনার এমপ্লয়মেন্টের লাইন পোর্শন আসতেছে কিন্তু প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট থেকে। কাজেই বোরিং বাই দি পাবলিক সেক্টর ফর ডেফিসিট বাজেট, এইটা যদি আপনি ম্যাক্রো ইকোনমি সব চলকগুলোকে যদি হিসাব করে পাবলিক সেক্টর প্রাইভেট সেক্টরের জন্য তার রিকুইজিটটা না রেখে যদি করা হয়, সাইজটাতে ইভেন বাজেটের মধ্যেও যদি আপনি এটা করেন, তাহলে আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দি ডে ক্রাউডিং আউট ইফেক্ট যেটা আমরা বলি, অর্থাৎ প্রাইভেট সেক্টর তার ফাইন্যান্স পাবে না, অথবা ফাইন্যান্স যা পাবে তাতে তার কস্ট অফ বোরিং যা হবে তাতে তার রিটার্ন প্রফিটেবিলিটিতে সে ম্যাচ করতে পারবে না, আলটিমেটলি সে নন পারফর্মার হবে। এই কারণেই আসলেই এই বোরিং যেটা এবারেও বাজেটে ধরা হয়েছে, এইবারের বাজেটও আপনি যেমন এই বছর অলরেডি 10 মাসে কিন্তু তার অ্যানুয়াল টার্গেট কিন্তু এক্সিড করে গেছে। তো এখন আমরা যে 9,38,000 কোটি টাকার এই যে ফাইন্যান্স করতে গিয়ে, যদিও বা আলটিমেটলি 9,38,000-এর মধ্যে হিস্টোরিক্যালি দেখা গেছে প্রায় 80%-এর উপরে হবে না, এইবার তো আরও কম হবে। তো ওই জায়গায় কিছু সেভ হবে হয়তো বা, কিন্তু তারপরও মানে কেয়ারফুল থাকতে হবে যে এই বোরিংটা, এক্সেসিভ বোরিং যদি নেওয়া হয় তাহলে প্রাইভেট সেক্টরের ক্রেডিটের উপরে ইম্প্যাক্ট করবে। আরেকটা বিষয় হলো গিয়ে এখন এই যে বোরিংয়ের মধ্যে কিন্তু দুইটা কম্পোনেন্টের মধ্যে যে এক্সটার্নাল বোরিং কম্পোনেন্ট আছে, এটা কিন্তু অনেকগুলাই কিন্তু ফার্ম কমিটমেন্ট বেসিসে না, এবং এটা আলটিমেটলি আপনার এক্সটার্নাল বোরিংটা নির্ভর করবে এই যে আমাদের মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্ট এজেন্সিগুলো আমাদেরকে কিভাবে দেখছে, তারপর বায়োল্যাটারালের মধ্যেও আমাদের কিভাবে পাচ্ছি। আর এখন তো এমনও মানে ইয়েতে মানে ডেভেলপ কান্ট্রিগুলোতে বা মাল্টিল্যাটারাল এজেন্সিগুলোও কিন্তু আগের মতো কনসেশনাল বোরিংয়ের হারটা এত ওপেন নাই, তারাও কিছু কিছু রেস্ট্রিকশন করে ফেলেছে, তাদের রেট অফ বেড়ে গেছে, ইন্টারেস্ট বেড়ে গেছে। তো সব দিক মিলে এক্সটার্নাল বোরিংয়েরও কিছু পার্ট যদি আবার লোকাল বোরিং দিয়ে মিট করতে হয়, তাহলেও কিন্তু এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট করবে। কাজেই বোরিংটা উপর ডিপেন্ড, কারণ যেহেতু রেভিনিউটা আমাদের টার্গেট যদিও বা বেশি দেওয়া হয়েছে, কিন্তু এই টার্গেট যেহেতু ফিল আপ হওয়ার পসিবিলিটিস কনফার্ম না, কাজেই ওইটাও কিছু স্পিল ওভার ইফেক্ট এসে বোরিংয়ের উপর পড়তে পারে। কাজেই সব দিক মিলে আরেকটা প্রশ্ন করছেন যে ওই যে উন্নয়ন প্রকল্পে যে ভাড়াটা বাড়ানো হয়েছে, সেটা আসলে বাস্তবায়নের সক্ষমতার ক্ষেত্রে আমি একটা বিষয়, আমি চ্যালেঞ্জটা যেটা বলি, আমি একটু অন্যভাবে কথাটা বলি। আসলেই আমাদের যদি সাংবিধানিকভাবেও দেখেন, আমাদের লোকাল গভর্নমেন্ট আর্টিকেল 59-60 যদি দেখেন, প্ল্যানিং, বাজেটিং, তাদের ফান্ড ম্যানেজমেন্ট, তো তাদেরই কিন্তু শিক্ষা, স্বাস্থ্য এবং ইভেন লোকাল ডেভেলপমেন্ট অফ ইনফ্রাস্ট্রাকচার, এগুলোতে কিন্তু লোকাল গভর্নমেন্টের বাজেটের মাধ্যমে ম্যাক্সিমাম হওয়ার কথা। এখন দেখেন আমাদের এই বাজেটটা ইমপ্লিমেন্টেশন মেশিনারি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের মেশিনারি কিন্তু একেবারে গ্রাসরুট লেভেল পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্টের মেশিনারির মাধ্যমে এটা ইমপ্লিমেন্ট হওয়ার মতো। তো কাজে এটা টপ ডাউন, এটার মধ্যে ওনারশিপ থাকবে না, এবং এটার মধ্যে আপনি যারা ইউজার অফ দি বাজেট, যাদের জন্য আমরা বাজেটটা করছি, তাদের কিন্তু পার্টিসিপেশন অ্যাবসেন্ট। আমাদের বাজেট কনসালটেশনে যে প্রাক বাজেট বলি আমরা, কতগুলা মানে হোয়াইট কলার কি বলবো, মানে এলিটিস্ট, হোয়াইট কালার না বলে এলিটিস্ট একটা কনসালটেশন, এই যে অমুক অ্যাসোসিয়েশনের রিপ্রেজেন্টেটিভ, সিভিল সোসাইটি, কিন্তু যাদের জন্য আমরা, যাদের বেনিফিটের জন্য এই বাজেট, ওই বাজেট তাদের পার্টিসিপেশন কিন্তু নাই। এটা না থাকার পিছনে কারণ হলো গিয়ে আমাদের টোটাল বাজেটটা সেন্ট্রাল গভর্নমেন্টের মেশিনারির মাধ্যমে ইমপ্লিমেন্ট করার ইয়েতে আছে, অথচ হওয়া উচিত যে সেন্ট্রাল গভর্নমেন্টের বাজেট হবে স্ট্র্যাটেজিক বাজেট, ডিফেন্স, ফরেন অ্যাফেয়ার্স, তারপরে ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড অল দিস।
আর বাকিগুলা শিক্ষা, স্বাস্থ্য বলেন, ইভেন সোশ্যাল সেফটির, এগুলা কিন্তু বেটার টার্গেটিং হবে যদি লোকাল গভর্নমেন্টের যদি ইনভলভমেন্ট থাকে এবং লোকাল গভর্নমেন্ট বাজেটের মাধ্যমে হয়। এটার ইয়েটা কীভাবে হয় যে সেন্ট্রাল গভর্নমেন্টের বাজেটের একটা লাইন পোর্শন যাবে গ্র্যান্ট টু লোকাল গভর্নমেন্ট, এবং ওই গ্র্যান্টের বেসিসে কিন্তু লোকাল গভর্নমেন্ট লোকাল পার্টিসিপেশনস, লোকাল কনসালটেশনের মাধ্যমে লোকাল রিপ্রেজেন্টেটিভরা তাদের বাজেটের মাধ্যমে খরচ করবে, এবং ওইটার মনিটরিংটাও কিন্তু ডিভলভ প্রসেসে হবে। আর সেন্ট্রাল গভর্নমেন্টের কতগুলো ডিপার্টমেন্ট থাকবে, লোকাল গভর্নমেন্ট তার ইনপুটের রিকোয়ারমেন্টস অনুযায়ী সে কিন্তু বটম আপ সে তার ডিমান্ড ক্রিয়েট দিবে। ওই ডিমান্ড বেসিসে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্ট তার মানে সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ করবে। এইরকম একটা কাঠামোগত সংস্কারের দিকে যদি আমরা যাই তাহলে কিন্তু ইমপ্লিমেন্টেশন দক্ষতাও বাড়বে এবং ফাইন্যান্সিংটাও অনেকগুলো স্ট্রিমলাইন হবে, এবং নিড বেসিসে কিন্তু বাজেটের এক্সপেন্ডিচারগুলো হবে। এই অর্থে আপনার ওই কথায় এখন আসি, এই যে প্রজেক্ট, আসলেই আমি খুব করে বলি যে বাংলাদেশের সরকারের বাজেটটা কিন্তু দুইটা স্ট্রিমের বাজেট। একটাকে আমি নাম দিয়েছি শেরেবাংলা নগর কেন্দ্রিক বাজেট, আরেকটা হলো সচিবালয় কেন্দ্রিক বাজেট। শেরেবাংলা নগর কেন্দ্রিক বাজেট হলে গিয়ে যে আমাদের এডিপি, আর সচিবালয় কেন্দ্রিক বাজেট হলে গিয়ে আমাদের রেভিনিউ বাজেট। এটা কিন্তু দুইটাই স্ট্রিম কিন্তু আলাদা। এই দুইটাই স্ট্রিম আলাদার ইম্প্যাক্টটা হচ্ছে কীরকম, আপনি শেরেবাংলা নগরের এডিপি বাজেট দিয়ে হসপিটাল হচ্ছে, কিন্তু রেভিনিউ বাজেটে যারা ইনভলভ আছে তারা কিন্তু ইভেন অ্যাওয়্যারও না যে ওদিকে হসপিটাল হচ্ছে, এবং এদের মধ্যে কোনো সিনক্রোনাইজেশন নেই। এই জন্য আপনি দেখবেন হসপিটাল, ব্রিজ, অনেক কিছু হচ্ছে, যে এডুকেশন ইনস্টিটিউশন হচ্ছে, কিন্তু তার জন্য যে আপনার টিচার বলেন, ডাক্তার বলেন, ইনস্ট্রুমেন্ট বলেন, এগুলার হচ্ছে না। কারণ একটা হসপিটাল হওয়ার পরে ওই যে ওইখানে ডাক্তার কয়জন থাকবে, টেকনিশিয়ান কয়জন থাকবে, ইনস্ট্রুমেন্ট কী থাকবে, এটা কিন্তু আবার রেভিনিউ বাজেট থেকে, এবং এটা কিন্তু রেভিনিউ বাজেটে এটা মানে রেভিনিউ বাজেটে এটার কনসালটেশনই শুরু হচ্ছে ও হসপিটালটা হওয়ার পরে। তো হসপিটাল হওয়ার পরে আপনি কনসালটেশন, এবং বিলিভ মি অর নট, এই কনসালটেশন ইট মাইট রিকোয়ার 5 to 10 years, এবং এই 10 বছর কিন্তু আপনি দেখতে পাচ্ছেন হসপিটাল হয়ে বসে আছে, 100 বেডের হসপিটাল বা ইভেন এডুকেশন ইনস্টিটিউশন হয়ে আছে, কিন্তু অলরেডি বিল্ডিং কিন্তু শেটার্ড হয়ে গেছে, তার রিপেয়ার মেনটেন্স হচ্ছে না, কিছু হচ্ছে না, তার রিপেয়ার মেনটেন্স বাজেট আসবে রেভিনিউ বাজেট থেকে। এই কারণেই দুইটা জায়গায়, একটা হলে গিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট বাজেট থিনার হবে, লোকাল গভর্নমেন্ট বাজেট হবে বিগার, এবং ওইখানেই কিন্তু শিক্ষা, স্বাস্থ্য, এগুলো লোকাল নিড। সেন্ট্রাল একটা পলিসি থাকবে, পলিসির এগেইনস্টে ওই পলিসিকে সামনে রেখে লোকাল গভর্নমেন্ট এগুলা শিক্ষা, স্বাস্থ্য, ইভেন লোকাল ইনফ্রাস্ট্রাকচার সব কিছু তারা ম্যানেজ করবে তাদের বাজেট থেকে, এবং তারা লোকাল কনসালটেশন এবং লোকাল আমাদের যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে কনসালটেশন করে করবে। কিন্তু আপনি দেখেন এখন টোটাল বাজেটটা চলছে টপ ডাউন, এবং এই টোটাল বাজেটটি ইমপ্লিমেন্টেশন হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের বাজেটের মাধ্যমে, এবং এটা ডিসাইড করছে ওইখানে শিক্ষা, স্বাস্থ্য বা ইনফ্রাস্ট্রাকচার কী হবে, এটা ডিসাইড করছে কিন্তু লোকাল নিডের বেসিসে না, তার সাথে কোনো সম্পর্ক নেই। এটা একটা। আর এদিকে ডেভেলপমেন্ট অ্যান্ড রেভিনিউ, বহু বছর ধরে ইন্টিগ্রেশন অফ রেভিনিউ অ্যান্ড ডেভেলপমেন্ট বাজেটের এইটা বিভিন্ন রিফর্মে, বিভিন্ন রিকমেন্ডেশনে আজকে থেকে প্রায় হয়তো 20 বছর ধরে এটা কথা চলছে, কিন্তু ইন্টিগ্রেশন অফ রেভিনিউ অ্যান্ড ডেভেলপমেন্ট বাজেট একসাথে না করে, ইন্টিগ্রেট না করে, এখন হচ্ছে কি কোঅর্ডিনেশন বিটুইন রেভিনিউ অ্যান্ড ডেভেলপমেন্ট। এই কোঅর্ডিনেশন মানে কি? কোঅর্ডিনেশন মানে হলো মিটিং সেটিং, কিছু কমিটি, ওইখানকার প্ল্যানিংয়ের কিছু মেম্বার, অর্থ মন্ত্রণালয়ের মেম্বার, তারা মিটিং করে ডিসাইড করছে, কিন্তু মিটিং না, প্রসেসটা ইন্টিগ্রেট করতে হবে। রেভিনিউ অ্যান্ড ডেভেলপমেন্ট এই ডাইকোটমি এগুলোকে এটা আমরা যদি এক কথায় মানে স্বল্প কথা আপনার কাছ থেকে বুঝতে চাই যে তাহলে বাজেটের বড় সমস্যা কি অর্থের অভাব না বাস্তবায়নের সমস্যা? আপনি বাস্তবায়নের সমস্যা এবং অর্থের অভাব, বাস্তবায়নের দুর্বলতা, বাস্তবায়নের দুর্বলতা কিন্তু এটার সাথে প্রশাসনিক কাঠামোর সম্পর্ক আছে, যেটা আমি ফ্ল্যাগ করতে চাচ্ছি। আপনি এই বাস্তবায়নের সাথে শুধু আপনি মনিটরিং করবেন এই স্ট্রাকচার রেখে, এই স্ট্রাকচার কিন্তু মিসফিট, এই স্ট্রাকচারকে কিন্তু আপনার চেঞ্জ করতে হবে। ইভেন ইন কেস অফ ব্যুরোক্রেসিও আপনাকে অনেক পরিবর্তন করতে হবে। যেমন প্রশাসনিক সংস্কার, সেই যে অ্যানাম কমিটি হয়েছিল, আপনাকে আমি একটা বিষয় বলি,
একসময় পেনশন দেওয়ার জন্য প্রতি মাসে 10,000 লোক এমপ্লয়ি ইনভলভ থাকতো। সোনালী ব্যাংকের এমপ্লয়ি, এজি অফিসের এমপ্লয়ি, সব দিক মিলে বাংলাদেশ ব্যাংকের এমপ্লয়ি, সব মিলে 10,000 লোক থাকতো। আমরা একটা পেনশন অফিস করেছি, ডিজিটাল ডাটাবেস করেছি 9,10,00,000 পেনশনারের। এই পেনশনারদের ডিজিটাল এই পেনশন অফিস, এটা প্রতি মাসের 1 তারিখ বা প্রথম সপ্তাহের মধ্যে 9 লক্ষকে একটা ক্লিকে 9 লক্ষকে ডিসবার্স করে দিচ্ছে থ্রু ইএফটি। ওই 10,000 লোক কি কোথায়? দে আর নট ইনভলভ ইন দ্য প্রসেস, অর্থাৎ এটা ফেসলেস হয়ে গেছে, এই জায়গায় ফেসলেস। কিন্তু ওই পোস্টগুলো কিন্তু আছে, ওই পোস্টগুলোতে লোকও আছে, ওগুলো রিটায়ারমেন্ট হলে আবার অ্যাপয়েন্টমেন্টও হচ্ছে। এখনও অনেক ভ্যাকেন্সি, যে 5 লাখ ভ্যাকেন্সি, এগুলো অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে। তারপর আপনি সঞ্চয়পত্র, আপনার সঞ্চয়পত্র কিন্তু অটোমেটেড এখন, ইউ নো দ্যাট সঞ্চয়পত্র অটোমেটেড। এই সঞ্চয় একটা অধিদপ্তর আছে, সঞ্চয় অধিদপ্তরের এগুলো কতগুলো ব্যুরো আছে, তারা সঞ্চয়পত্র বিক্রি করার জন্য প্রায় 20-25টা ব্যুরো আছে, ওইখানে হিউম্যান রিসোর্সেস আছে। কিন্তু এই সঞ্চয়পত্র কিন্তু অটোমেটেড এখন। তো অটোমেটেড হওয়ায় তাহলে এখন রিভিজিট করার দরকার আছে, সঞ্চয়পত্রের অধিদপ্তরটাকে আবার রিভিজিট করার দরকার আছে। কাজে এইরকম আপনি অনেক জায়গায় প্রশাসনিক সংস্কারের, অর্থাৎ কাঠামোগত সংস্কার, ইভেন সিভিল সার্ভিসের মধ্যে আপনার সেন্ট্রাল গভর্নমেন্টের সিভিল সার্ভিস এবং লোকাল গভর্নমেন্টের সিভিল সার্ভিস, এটাকে সেপারেট করা। কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের সিভিল সার্ভেন্টরা যেমন শিক্ষা অফিসার মানে উপজেলার যদি লোকাল গভর্নমেন্ট থাকে, লোকাল গভর্নমেন্টের মধ্যে শিক্ষা অফিসার কিন্তু ওনার কন্ট্রোলে না। শিক্ষা অফিসার আসতেছে ডিজি শিক্ষা থেকে ট্রান্সফার পোস্টিং হচ্ছে, হয়তো লোকাল গভর্নমেন্ট এটা অ্যাওয়্যারও না, তার কন্ট্রোলও নেই। তো ওই জায়গায় এই সংস্কার না করলে, এবং এর সাথে বাজেট বাস্তবায়নে কিন্তু সম্পর্ক আছে, এবং এফিশিয়েন্ট ইফেক্টিভলি এটা যার জন্য রিসোর্সটা দেওয়া হচ্ছে ট্যাক্স পেয়ার্স মানি, তার ট্যাক্স পেয়ারের বেনিফিটের জন্য, রেট পেয়ারের বেনিফিটের জন্য তাদের কোনো ইনভলভমেন্ট যদি আনতে চান, তাহলে দুইটা জিনিস, একটা ইন্টিগ্রেশন অফ রেভিনিউ অ্যান্ড ক্যাপিটাল বাজেট বাট দ্য সো কল ডেভেলপমেন্ট বাজেট, আর একটা হলে গিয়ে আপনার সেন্ট্রাল গভর্নমেন্টের বাজেটকে থিনার করা, লোকাল গভর্নমেন্টের বাজেটকে সেন্ট্রাল গভর্নমেন্ট গ্র্যান্ট দিবে এবং পারফরমেন্স বেসড এটা থাকবে। আরেকটা জিনিস হলো গিয়ে এই লোকাল গভর্নমেন্ট কমিশন লাইক একটা কমিশন রাখা, যারা লোকাল গভর্নমেন্টগুলোর পারফরমেন্স ইভ্যালুয়েট করবে, বেঞ্চমার্কিং করবে, তাদের গ্রেডিং করবে, এবং এই গ্রেডিংয়ের বেসিসে কিন্তু বাজেট গ্র্যান্ট কত যাবে কোথায়, ওইটাও কিন্তু লিঙ্ক করা হবে। এই সমস্ত রিফর্ম কিন্তু খুব জরুরি হয়ে পড়ছে, এবং আমি মনে করি যে এই গণতান্ত্রিক সরকার যেটা করলে ওনাদের এই সমস্ত ইনিশিয়েটিভগুলো প্রথম 1-2 বছরের মধ্যে, 3 বছরের মধ্যে করতে হবে, কারণ পরে করলে এটা বিভিন্ন কারণে, আর তখন মাথার মধ্যে অনেক নির্বাচন কিছু আস্তে আস্তে আসবে। নির্বাচন Right. ঢুকতে থাকবে। হ্যাঁ, মিস্টার মামুন রশিদ, একটু আমি বুঝতে চাই আপনার কাছ থেকে যে বেসরকারি খাতের জন্য এই বাজেট আসলে কতটা উৎসাহব্যঞ্জক এবং দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে কি ধরনের বার্তা দেওয়া হলো? আসলে বেসরকারি খাত তো আসলে বেশি কিছু চায় না। বেসরকারি খাতকে জিজ্ঞেস করলেন, ভালো যদি কোনো উদ্যোগ থাকে জিজ্ঞেস করেন, সে চায় নীতি পরিবেশ উন্নত করা, সে চায় মানে নীতিগত স্থিতিশীলতা এবং সুশাসনটা অনেক বেশি, সে চায় পলিসি কন্টিনিউইটি, সে চায় আমাকে ইভেন আপনি মনে করেন কর সুবিধার চাইতেও তারা ওই দিকে তারা চায় বিজনেস কন্টিনিউইটি, নো অ্যাম্বিগুইটি। আসলে তো বিষয়টা কি জানেন, আমরা তো বাজেটটা বুঝি, কিন্তু আমি যে এত একজন উচ্চ পর্যায়ের করদাতা, প্রতিবার মনে হয় যে আরও কমপ্লেক্স করে ফেলা হলো। এইটা যে কেন এত কমপ্লেক্স, কেন ইজিলি করতে পারি না আমরা, স্ল্যাব চেঞ্জ করা, তারপরে মানে ওয়েলথ সারচার্জ এগুলাকে। তারপরে এবার একটা উদ্যোগ লক্ষ্য করেছি ভালো, আমি ফিনান্স বিলটা গতকাল সন্ধ্যায় একটুখানি দেখলাম, যে ভ্যাট পর্যায়ে একটু ইজি করার জন্য একটা চেষ্টা আমার কাছে মনে হয়েছে। আর যেগুলো বলেছিলেন ওনারা কর নিয়ে, সেগুলো কিছুটা হলো পিছু হটেছেন কিংবা রেশনালাইজ চিন্তা ভাবনা করা শুরু করেছেন। আরেকটি হচ্ছে যে প্রাইভেট সেক্টর তো এখন ইন্টারন্যাশনাল প্রাইভেট সেক্টরের সাথে সামঞ্জস্য রেখে কাজ করতে হবে, কারণ গ্লোবালাইজেশনের যুগে আপনি তো একটা ডেসোলেট আইল্যান্ড হিসেবে কাজ করতে পারেন না। এইখানে এখন কিন্তু পয়জন, যে একটা পয়জনের একটা বোতলে যে বিষ নাই, পয়জন যে একটা পারফিউমের নাম, ওই আপনার স্কুলে পড়া বাচ্চা মেয়েটাও জানে। তো এই বিশ্বায়নের যুগে যে আপনি কোন ব্র্যান্ড কোনটা ভালো, গুচি কি, এস্টি লোডার কি, এগুলা পয়জনের কথা বললাম। সো এইটার ক্ষেত্রে আপনি আসলে বিশ্ব মঞ্চে প্রতিযোগিতা করার জন্য
কতটুক তৈরি হচ্ছেন এবং সরকার তার বিভিন্ন নীতি সহায়তার মাধ্যমে প্রাইভেট সেক্টরকে কিভাবে একটি রেসপন্সিবল প্রাইভেট সেক্টরে রূপান্তরিত করতে পারে, একটি সক্ষম আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতা করার মতো সক্ষম একটি প্রাইভেট সেক্টরে প্রতিযোগিতা করতে পারে। আপনি আমাদের অর্থনৈতিক দুইটি চলক যদি দেখেন, একটি চলক এই দুর্দিনের বাজারে হচ্ছে প্রবাসী আয়, দ্বিতীয় চলক কি রপ্তানি। দুটোই কিন্তু জড়িত কার সাথে? বিশ্বায়নের সাথে। আজকে আমি কি বাংলাদেশ থেকে লোক নিব, নাকি ফিলিপিন থেকে লোক নিব, নাকি আমি নেপাল থেকে লোক নিব, না ভারত থেকে লোক নিব, নাকি শ্রীলঙ্কা থেকে লোক নিব? আপনি কিন্তু বিশ্ববাজারে প্রতিযোগিতা করছেন। মার্কস অ্যান্ড স্পেন্সার কিংবা জেসিপেনি কার ফ্যাক্টরিকে বেশি অর্ডার দিবে, সেখানেও কিন্তু আপনার জনগণ নিয়ে আপনি প্রতিযোগিতা করছেন, স্কিল আনস্কিল ওর সেমি স্কিল লোক নিয়ে। অন্যদিকে কি করছেন? আপনার রপ্তানি। আপনার রপ্তানি বাজারে বিশ্ব স্টোরগুলাতে, ব্র্যান্ড স্টোরগুলাতে আপনি যে সিয়ার্স, জেসিপিনি, পেরে গার্ডেনের মাল ঢুকাচ্ছেন, এটা কি কম্বোডিয়ার হবে, শ্রীলঙ্কার হবে, ভারতের হবে, পাকিস্তানের হবে, না বাংলাদেশের হবে? এটা কিন্তু আপনার নিশ্চয়তা বিধান করতে হবে। এই জন্য কতটুকু আপনার জনগোষ্ঠী কিংবা শিক্ষিত জনগোষ্ঠী, প্রফেশনালরা, এক্সপোর্টাররা, হোয়াইট কলার ওয়ার্কাররা, যখন এখন বিশ্বে হোয়াইট কলার ওয়ার্কাররা লেনদেন হচ্ছে ডাব্লিউটিওর তত্ত্বাবধানে, তো সেই ক্ষেত্রে তাদের শিক্ষার গুণগত মান কিংবা তাদের উৎপাদিত পণ্যের গুণগত মান, এই কারণে যেটা হচ্ছে আপনি দেখেন আমাদের দেশ থেকে কিন্তু একটা অমানিসা কাটছে না, দিন দিন কিন্তু প্রচুর মাল্টি ন্যাশনাল চলে যাচ্ছে। তার কারণ কি? ইন্টারন্যাশনাল গ্রোথ ক্যাপিটাল তার ক্যাপিটালের এন্ট্রির জন্য বাংলাদেশকে উপযুক্ত মনে করছে না। এটার কারণ কি? রেটিং এজেন্সিগুলা, রিস্ক রেটিং এজেন্সিগুলা, কান্ট্রি রেটিং এজেন্সিগুলা ঋণ মান কমিয়ে দিচ্ছে। ঋণ মান কমানো মানে ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানগুলা তাহলে আর তারা কি করবে? লং টার্ম ক্যাপিটাল কমিটমেন্ট করবে না, বিনিয়োগ করবে না। আপনি হয়তো বলবে না বাইরে, আপনি দেখবেন ইন্টারন্যাশনাল ব্যাঙ্কগুলো এমনকি গভর্নমেন্ট সিকিউরিটিতে, জিস্যাক, গভর্নমেন্ট ট্রেজারি বন্ডে, ট্রেজারি বিলে, যেখানে প্রাইভেট সেক্টর ব্যাঙ্কগুলা প্রাইভেট সেক্টরকে বঞ্চিত করে সরকারের ট্রেজারি বন্ড কিনছে উচ্চ হারে। উনি যেটা বললেন যে সরকার বঞ্চিত করছে প্রাইভেট সেক্টরকে, পাবলিক সেক্টর, সেইখানে বিদেশি ব্যাঙ্কগুলা কিন্তু 3 মাসের বেশি বন্ডে ইনভেস্ট করতে পারছে না, বিকজ অফ দ্য রিস্ক। নতুন ক্যাপিটাল সে কমিট করতে পারছে না বিদেশি কোম্পানিগুলা। এটা কিন্তু একটা অমানিসা। সুতরাং আমাকে অভ্যন্তরীণ সুশাসন, রাজনৈতিক সুশাসন নিশ্চিত করতে হবে। আরেকটি কথা উনি বলতে গিয়ে বলেন নাই, হয়তো কিছুটা সলজ্জ ছিলেন, কিছুটা সময় পাননি, সেটা হচ্ছে যে IMF-এর 3 মিলিয়ন না 5 মিলিয়ন না 6 বিলিয়ন ডলার ঋণ, সেটা বড় কথা, আস্থাটা বড় কথা। ওরা একটা লিগে চলে, আমাদের কুমিল্লায় বলে মেলে চলা, একসাথে চলা। সো এইগুলা, এই আস্থাটা অর্জন করতে হবে। উনি কিন্তু একটা মারাত্মক কথা বলেছেন, আমাদের যে অভ্যন্তরীণ সূত্র থেকে এবং বিদেশি সূত্র থেকে যে আমরা টাকা সংস্থান করব বাজেট ডেফিসিটকে মিলানোর জন্য, 1,16,000 কোটি টাকা, আর আমি যদি ভুল না করে থাকি 1,27,000 কোটি টাকা। সেই ক্ষেত্রে যদি বিদেশ থেকে উনি নিজেই, উনি তো নিঃসন্দেহে এখনও কাজ করেন, কিছুদিন আগ পর্যন্ত সোনালী ব্যাংকে ছিলেন, আমি জানি ওনার বোর্ডেই অনেক সরকারি কর্মকর্তারা ছিলেন, তাদের সাথে যোগাযোগ আছে। যদি বিদেশি জায়গার থেকে, সূত্র থেকে যদি টাকা না আসে, উনি যে আশঙ্কাটা প্রকাশ করেছেন যে প্রাইভেট সেক্টরকে বঞ্চিত করে সরকার বড় করবে, আরেকটা ডেঞ্জার হতে পারে যদি বেশি বড় করতে হয় সরকারকে, যদি রাজস্ব আয় না বাড়ে, যেটা উনি নিজে আশঙ্কা প্রকাশ করেছেন, আসলে আকাঙ্ক্ষিত আর বাড়বে না, তাইলে ওনার উপরে তার কথা নাই আমাদের, তাই না? সুতরাং এখন আমি একটা পেলাম, আমরেলাও পেলাম, আপনার উপর দিয়ে বেঁচে গেলাম। সো তারপরে দেখেন আপনি তাকে কিন্তু টাকা ছাপানো ছাড়া পথ নেই, হাই পাওয়ার মানি ছাড়া পথ নেই তার। তো এইগুলা কিন্তু, আর একটা মারাত্মক জিনিস আজকে উঠে এসেছে, আমি ওনাকে ধন্যবাদ দিতে চাই, সামগ্রিকভাবে আমাদের বাজেটারি ম্যানেজমেন্ট, বাজেটারি আর্কিটেকচার ম্যানেজমেন্ট অ্যান্ড ওভারঅল পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা উনি যে বলেছেন, আপনি দেখেন আমাদের পার্শ্ববর্তী যে দেশ ভারত, তারা কিন্তু এই পি চিদাম্বরম, তারপরে প্রণব মুখার্জি, এখন নির্মলা সীতারামন, তারা কিন্তু একটা, এমনকি RBI, উষা থোরাটের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে বক্তব্য রেখেছিলেন উনি, সেটা ধরে আমি বলতে চাই, বিহার ভার্সাস দিল্লি, তারপরে উড়িষ্যা ভার্সাস
মহারাষ্ট্র। মহারাষ্ট্র। এইটার মধ্যে যে কেন্দ্র এবং অঞ্চল তাদের মধ্যে যে একটা পারমিটেশন কম্বিনেশন মিলিয়েছেন, উনি যে বলেছেন সেন্ট্রাল বাজেট, আপনি দেখবেন যুক্তরাষ্ট্রে যদি যান আপনি দেখবেন কি জানেন, প্রত্যেকটা স্টেট প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি সেলফ ফিনান্সিং মিউনিসিপ্যালিটি হয়ে গেছে। আপনি দেখবেন গোল্ডম্যান স্যাক্স, এবং সে মর্গান bond issue করে। স্ট্যানলি, মেরিল লিঞ্চ, তারা মিউনিসিপাল বন্ড Municipal bond ছাড়ছে। কেন আমাদের মিউনিসিপাল municipal বন্ড bond কিন্তু ছাড়ছে? হচ্ছে না কাজ। কারণ তারা মনে করে সেলফ লিকুইডিটিং ভাবে তার কাউন্টটিকে পরিচালনা করবে। আর সেন্ট্রাল গভর্নমেন্ট দেখবে কি নাগরিকের বেকারত্ব ভাতা কিংবা ফেডারেলের যে দায়িত্ব federal আছে, এগুলো, তার তার প্রতিরক্ষা মন্ত্রণালয়, প্রতিরক্ষা বাজেট, এগুলা, National ইনল্যান্ড highway, সিকিউরিটি, তারপর ন্যাশনাল হাইওয়ে, ইন্টার স্টেট হাইওয়ে, তারা ওগুলা দেখবে। যে বাকি সবগুলা জিনিস নিউ জার্সি তার ট্যাক্স কম, নিউ ইয়র্কের ট্যাক্স বেশি। ওই আরেকটা জায়গায় এখন ভারত শুরু করেছে প্রতিযোগিতা, যে উড়িষ্যাতে আমাকে ডেজলিং উড়িষ্যা, ওয়েলকামিং বিহার, Even এমপ্লয়িং petrol rate- কেরালা, তারা প্রত্যেকটা স্টেট একে অপরের সাথে সুস্থ প্রতিযোগিতা শুরু পেট্রোল করেছে। ডিজেল আর রেটও পলিসি পরিবেশটা ঠিক করবে পরিবেশটা ঠিক শুধুমাত্র কেন্দ্র। কেন্দ্র। তো এইগুলা কিন্তু আমাদের ভাবার, যুক্তরাষ্ট্রের উদাহরণ দিলাম, ভারতের উদাহরণ দিলাম, আমাদের ওভারঅল আরেকটা জিনিস কেন হচ্ছে, আমি ওনার সম্মানে বলতে চাই, উনি নিঃসন্দেহে আমার সাথে একমত হবেন, আমাদের সময় পরম্পরায় প্রত্যেকটা মিনিস্ট্রিকে ওনারা কি করেছেন, রাজনৈতিক দল, রাজনৈতিক সরকার একটা অপারেটিং মিনিস্ট্রিতে রূপান্তরিত করেছেন। এজিভ বাংলাদেশ আর্মির এক একটা ইনফেন্ট্রি ডিভিশন, ডিভিশন। প্রত্যেকে যুদ্ধ করছে, প্রত্যেকে নিজেদের কাজ করা। কিন্তু এইটা বাদ দিয়ে আজকে উনি বললে, আপনারা বলেছেন এনবিআর দুটি ভাগ, আমি এটার পক্ষেই না। আমি ওনাকে প্রশ্ন তুলতে চাই, যেহেতু ওনার সাথে অনেক আলোচনা হয়েছে আমার পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট নিয়ে, একদিকে উনি আমার শিক্ষক তুল্য সেই হিসাবে চিন্তা করলে, যে আমাদের আইআরডি আছে অর্থ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে, আইআরডির সচিব আবার এনবিআর সচিব, আইআরডিকে পূর্ণাঙ্গ সচিবালয়ে রূপান্তরিত করা হোক, ওনারা পলিসি দিক। আর এনবিআর তারা অত্যন্ত মেধাবী লোকেরা ওখানে আছে, এনবিআর যাদেরকে দেখবেন আপনি প্রত্যেকে ইচ অফ দেম আর ট্রেন্ড, ইন্টারন্যাশনালি ট্রেন্ড। সেইখানে তাদেরকে যদি ইমপ্লিমেন্টেশনের দায়িত্বটা দিতেন, এবং উনি আরেকটা কথা যেটা অর্ধেক বলেছেন, এবং এনবিআর এর রিচটা যদি আমরা ওনাদের সাথে মিলে গ্রোথ সেন্টার স্টাডি করেছি, ইকোনমিক করিডোর স্টাডি করেছি, আপনি দেখবেন কি যশোরের একটা বাজার প্রচন্ড বর্ধিষ্ণু একটা বাজার, চট্টগ্রামের একটা দেখবেন উপজেলাও না, দু একটা বাজার, অত্যন্ত টাকা পয়সার লেনদেন, প্রচুর টাকা পয়সার লেনদেন হয়। আর লাস্ট বার ওগুলাকে আমরা ট্যাক্স প্রশাসনের কাছাকাছি নিতে পারছি কিনা। আর লাস্ট বার দ্য লিস্ট, দুর্নীতির কারণে, ট্যাক্স ফাঁকির কারণে, জবাবদিহিতার অভাবে বাংলাদেশ তৃতীয় বিশ্বের দেশে, যেখানে টেকনোলজি একটা বিরাট ফ্যাক্টর হয়ে যাচ্ছে, তারপরেও প্রচুর ক্যাশ ট্রানজ্যাকশন হয়। আমরা অনেক অনেক দূরে আছি ক্যাশলেস সোসাইটির। আমাদের একটা বিরাট লক্ষ্য হওয়া উচিত যে আমরা কত দ্রুত ক্যাশ ট্রানজ্যাকশন কমাতে পারি এবং ক্যাশলেস সোসাইটির পথে যেতে পারি। এবং সেই ক্ষেত্রে আমি নিশ্চিত উনিও আমার সাথে একমত হবেন, আমাদের দাতা গোষ্ঠীরা সবাই আমাদেরকে হেল্প করতে চায়। এবং আমাদের তো সৈনিকরাও তৈরি, আমাদের বাচ্চারা যেই পরিমাণ টেকনোলজি ব্যবহার করার ক্ষেত্রে এগিয়ে এসেছে, তাদেরকে ব্যবহার করলে আমরা এগিয়ে। ধন্যবাদ মিস্টার চৌধুরী, আমার হাতের সময় নেই, জাস্ট 1 মিনিট সময় আপনার শেষ করবার জন্য প্লিজ। না, এটা মানে যেটা মামুন ভাই বললেন, এর মধ্যে দুইটাই ইনিশিয়েটিভ কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। যে আপনার এই যে ট্যাক্সের ক্ষেত্রে আপনার ট্যাক্সের গ্রোথের জন্য ফেসলেস করা, নাম্বার 1, হিউম্যান ইন্টারফেসটা মিনিমাইজ করে দিতে হবে টোটালি। আরেকটা হলো কি ট্রানজ্যাকশন ক্যাপচারের একটা বড় ইয়ে হলে গিয়ে আপনি দুটি ইনিশিয়েটিভ, একটা হলো গিয়ে কিউআর কোড, আর কালকে দেখলাম গভর্নর অল এমডিদের নিয়ে করেছে বাংলা কিউআর কোডটাকে ইয়ে করা, কম্পালসারি জুলাই থেকে করার কথা, কিন্তু জুলাইটা এটা খুব মানে ইয়ে করে করলে, তাহলে এই কিউআর কোডটা যদি পপুলারাইজ করা যায় এবং এটাকে একটা ইউনিফর্ম, এভরিবডি ইউজ দি কিউআর কোড, তাহলে কিন্তু ট্রানজ্যাকশনগুলো ক্যাপচার হবে ডিজিটালি। নাম্বার 2 হলে গিয়ে আপনি মাউন্ট ভাই নিশ্চয়ই জানেন, সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি কিন্তু ওয়ালেট ইন্ডিয়া করেছে এবং সাকসেসফুলি স্টার্ট করেছে। যে লাইক ইয়োর ওয়ালেট, প্রিন্টেড মানি না রেখে ডিজিটাল ওয়ালেট, সেন্ট্রাল ব্যাংকের ওনারশিপ একটা ওয়ালেট দিচ্ছে। আমাদের এখানে শুরু হয়েছে প্রকল্প,
না, প্রকল্প শুরু হয়েছে কিন্তু এটা আমাদের এখানে এটা শুরু হয় না, এখন কাজ হয় না। তো এই সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি ওয়ালেটটা যদি করা হয় তাহলে কিন্তু আপনি এই ওয়ালেটটা যখন ডিজিটাল ওয়ালেটটা থেকে যখন মানি ইউজ করবেন, দ্যাট উইল বি ক্যাপচার্ড ইন দ্য সিস্টেম। এই সিস্টেমে ক্যাপচার করলে টোটাল অটোমেশনটা যদি অল ট্রানজেকশনস অফ অল এজেন্সিস যদি অটোমেটেড হয়ে যায়, তাহলে কিন্তু এনবিআর এর রেভিনিউ গ্রোথ এটা কিন্তু ট্রিমেন্ডাসলি ইমপ্রুভ করবে এবং ফেসলেস করার কারণে এখানে হ্যাসেল কমে যাবে এবং আলটিমেটলি একটা অ্যাকাউন্টেবল ফ্রেমওয়ার্ক তৈরি হবে বলেই ধারণা। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার মামুন রশিদ এবং মিস্টার মোহাম্মদ মুসলিম চৌধুরী অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম 2026-2027 অর্থ বছরের যে বাজেট, প্রস্তাবিত বাজেট, সেই বাজেট নিয়ে। বাজেট চূড়ান্ত নয়, এ মাসের একেবারে শেষ দিনে গিয়ে হয়তো বাজেটটা চূড়ান্ত হবে। সংসদে এটা আলোচনা করবেন সংসদ সদস্যরা, সংসদের বাইরেও আলোচনা হবে, তার মধ্য দিয়ে হয়তো কিছু সংযোজন বিযোজন হবে। কিন্তু আলোচনা কিন্তু প্রতি বছর আমরা মোটামুটিভাবে একই ধরনের করছি এবং যে কারণেই ওনাদের আলোচনা থেকে আমরা যেটা মনে হয়েছে যে আমাদের আসলে পুরো বিষয়টাকে রিভিজিট করা দরকার। আমাদের এই যে বাজেটারি ম্যানেজমেন্ট, বাজেটারি আর্কিটেকচার এবং ফাইন্যান্সিয়াল পুরো সিস্টেম, এটাকে পুরো রিভিজিট করা দরকার। এক ধরনের স্ট্রাকচারাল রিফর্মের দিকে মনোযোগ দেওয়া দরকার। আর প্রশ্ন সবচেয়ে বড় যে অর্থটা আসবে কোত্থেকে, বাস্তবায়নের দুর্বলতাগুলো আমরা কাটাবো কীভাবে, এগুলো বড় চ্যালেঞ্জ। এবং সেই জায়গায় ওনারা ক্যাশলেস সোসাইটির কথা বলেছেন, ক্যাশলেস ট্রানজ্যাকশনের কথা বলেছেন, রাজস্ব আহরণের ক্ষেত্রে ফেসলেস সিস্টেমের কথা বলেছেন, অর্থাৎ অটোমেশনের উপরে জোর দেবার কথা বলেছেন। এবং গভর্নেন্সটা খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই দুর্নীতি, অন্যান্য বিষয়, আনুষঙ্গিক অন্যান্য অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন, কিন্তু সুশাসনটা যদি ঠিক থাকে এবং কেন্দ্র এবং প্রান্তজনের মধ্যে যে সম্পর্ক বা সেটাকে কীভাবে ম্যানেজ করবেন লোকাল গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট, এই বিষয়গুলো বাংলাদেশে আসলে পুনঃবিবেচনা করা দরকার। এবং সেগুলো না করতে পারলে এই আলোচনা আমরা করতেই থাকবো, কিন্তু সমস্যার কোনো সমাধান হবে না। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।